আমরা চেয়েছিলাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইনকোয়ারি, আমরা পেয়েছিলাম কোর্ট মনিটর সিবিআই ইনভেস্টিগেশন। মহামান্য সুপ্রিম কোর্টের অবজারভেশনে দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা, দেশের সর্বোচ্চ কোর্ট 9 আগস্টের ঘটনার ওই দিন কি ঘটেছিল, ওই ঘটনার মোটিভ কি ছিল, এই ঘটনার উদ্দেশ্য কি ছিল, কি সত্যতা ছিল, সেই সত্যতার কাছাকাছি পৌঁছানোর প্রচেষ্টা হয়তো একটা দিক দেখতে পাবো বলে জুনিয়র ডাক্তাররা মনে করেছিল, দেশের সাধারণ মানুষ থেকে সমাজের সমস্ত স্তরের মানুষ মনে করেছিল। আমরা সেদিনও বলেছিলাম যে সিবিআই এসে গেছে মানে বিচার চলে এসেছে, একথা সত্য নয়। আপনারা যদি আমাদের পুরনো প্রেস রিলিজ দেখেন তাহলে এই বক্তব্য আপনারা দেখতে পাবেন। কিন্তু একটা গণতান্ত্রিক পরিকাঠামোতে আমাদেরকে কোথাও না কোথাও ভরসা রাখতে হয়। আমরা দেশের সর্বোচ্চ সংস্থা, তদন্তকারী সংস্থা সিবিআই, দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট, তার উপর আমরা ভরসা রেখেছিলাম, আস্থা রেখেছিলাম। আমরা দেখলাম আজকে 90 দিনের মাথায় প্রাথমিক চার্জশিটে যা উল্লেখ ছিল এভিডেন্স টেম্পারিং এবং ডিপ কনস্পিরেসির তত্ত্ব, সিবিআই এর প্রাথমিক চার্জশিটের যা উল্লেখ ছিল তার 90 দিন পেরিয়ে যাওয়ার পরেও কোনো চার্জশিট দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থার পক্ষ থেকে আমরা দেখতে পেলাম না। তাই তারা আজকে জামিন পায় কোর্ট থেকে। আবার যে স্বাস্থ্য, এই আন্দোলনকে কেন্দ্র করে যে স্বাস্থ্য দুর্নীতির প্রশ্ন উঠে এসেছিল, সেই দুর্নীতিতেও এই সন্দীপ ঘোষ অভিযুক্ত হাউস স্টাফ আশিস পান্ডে। তাহলে সেই জায়গাতেও আমরা দেখতে পেলাম যে রাজ্য প্রশাসকের পক্ষ থেকে তদন্ত ট্রায়াল শুরু করার জন্য যে ক্লিয়ারেন্স দেওয়ার প্রয়োজন এজ এ সরকারি কর্মচারী তারা, সেই হিসাবে সেই ক্লিয়ারেন্স 27 নভেম্বর চেয়েছে নাকি সিবিআই, তারপরও আজকেও রাজ্য প্রশাসন দিচ্ছে না। তাহলে আজকে এই জামিনের পেয়ে যাওয়ার পর কি কি প্রশ্ন উঠে আসলো সাধারণ মানুষ থেকে, জুনিয়র ডাক্তার, সমাজের সমস্ত সাংবাদিক, আপনারা বন্ধু এই আন্দোলন কভার করেছেন, আপনাদের কাছে সমস্ত সমাজের সমস্ত মানুষের কাছে আমার প্রশ্ন, এই যে ব্যর্থতা সিবিআই এর, এই ব্যর্থতার দায় সিবিআই কে নিতে হবে। জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে আজকে তথ্যহীন ভাষায় জানাতে চাই, দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থার আজকের যে ব্যর্থতা, এই ব্যর্থতার দায় তাদেরকে নিতে হবে। কেন তারা এভিডেন্স টেম্পারিং ডিপ কনস্পিরেসির জন্য রেপ এন্ড মার্ডার মামলায় তারা কেন সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারলো না 90 দিনের মাথায়? সাধারণ মানুষের যে আবেগ, মর্যাদা, যে সম্মান, যে জায়গা থেকে রেপ এবং মার্ডারের মতন জঘন্য ঘটনাকে দেশের বাইরের মানুষও এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছিল, তাহলে আজকে কি কোনোভাবে তাদের ভাবাবেগে কে আঘাত করলো? সিবিআই এর আঘাতে প্রশ্ন আসে না? দেশের সর্বোচ্চ আদালত যার মনিটরিং এ এই তদন্ত চলছে, তার পক্ষ থেকে তার প্রতি পূর্ণ সম্মান রেখেই বলছি, তার যে অবস্থান, তার যে কন্ট্রিবিউশন, সেই কন্ট্রিবিউশনের উপর প্রশ্ন আসে না? প্রশ্ন আসে না যখন স্বাস্থ্য দুর্নীতির তদন্ত চলছে, তখন রাজ্য প্রশাসনের পক্ষ থেকে যে ক্লিয়ারেন্স দেওয়ার প্রশ্ন ছিল, যে জায়গা রাখার প্রশ্ন, যে সদর্থক ভূমিকা রাখার প্রশ্ন ছিল, সেই সদর্থক ভূমিকা কই আমরা দেখতে পেলাম না। তাহলে রাজ্য প্রশাসন, কেন্দ্রীয় প্রশাসন, সিবিআই, দেশের সুপ্রিম কোর্ট এই আন্দোলনকে কেন্দ্র করে এবং রেপ এবং মার্ডারের মতন জঘন্য ঘটনাকে যে সহমর্মিতা, সহবেদনার দেখানোর প্রয়োজন ছিল, সেই প্রয়োজন কোথায়? তাহলে আজকের এই সমাজটা কাদের জন্য? 90 দিনের মাথায় চার্জশিটে কারা এই রাজ্যের বুকে বেরিয়ে ঘুরে বেড়াবে? সন্দীপ ঘোষ, তালা থানার অভিযোগ, যারা জঘন্য ঘটনা, রেপ এন্ড মার্ডারের মতন ঘটনার কে এভিডেন্স টেম্পারিং এর ঘটনায় অভিযুক্ত, যা সিবিআই চার্জশিটে উল্লেখ রয়েছে। স্বাস্থ্য দুর্নীতির সাথে যারা সরাসরি জড়িত, আরজিকর মামলাতে, আরজিকরে যে দুর্বাতায়ন চলতো, যে দুর্নীতির চিত্র উঠে এসেছে, সারা রাজ্যবাসী দেখেছে, সারা রাজ্যবাসী এই স্বাস্থ্যের দুর্নীতির জায়গাকে প্রত্যাখ্যান করেছে তাদের আন্দোলনের মধ্যে দিয়ে, তাদের প্রতিবাদের মধ্যে দিয়ে। তাহলে আজকে স্বাস্থ্য দুর্নীতিতে যদি এই পরিমাণ গড়িমসি থাকে, তাহলে এই রাজ্যটা কাদের? এই রাজ্যটা আজকে 90 দিনে সিবিআই এর চার্জশিটের ব্যর্থতার পর সমস্ত ধর্ষক খুনিদের কাছে মুক্তাঞ্চলে পরিণত যাচ্ছে, এই বার্তা যাচ্ছে। স্বাস্থ্য দুর্নীতিতে যারা অভিযুক্ত, তারা এই রাজ্যের প্রশাসনের ঘুরে বেড়াবে, এই রাজ্যটা তাদের কাছে যাচ্ছে। নাগরিক সমাজ, জুনিয়র ডাক্তারকে আজকে ঠিক করতে হবে আমরা কোন পক্ষে থাকবো। জুনিয়র ডাক্তাররা তাদের পক্ষ কলকাতার রাজপথে বারবার দেখিয়ে এসেছে, আমরা এরপরেও তার সেই পক্ষ দেখাবো। হ্যাঁ, আমাদের সম্মিলিত বডি মিটিং আমরা ডেকেছি, অতি দ্রুততার সাথে সেই পদক্ষেপ আমরা রাখবো। নাগরিক সমাজ যে সচেতনতার সাথে এই আন্দোলনকে পরিচালনা করছে, যে ম্যাচুরিটির প্রশ্ন দেখিয়েছে এই আন্দোলনকে কেন্দ্র করে, যে সচেতনতার প্রশ্ন রেখেছে এই আন্দোলনকে কেন্দ্র করে, আমি আহ্বান রাখছি নাগরিক সমাজ তাদের এই আন্দোলন যদি ন্যূনতম মানবিকতা তাদেরকে দিয়ে থাকে, তাহলে বৃহত্তর আন্দোলনের ডাক দিন।
জুনিয়র ডাক্তাররা আকুণ্ঠ সমর্থন থাকবে সেই আন্দোলনের প্রতি। জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে অতি দ্রুততার সাথে আমরা মিটিং ডাকছি এবং আমাদের এই আন্দোলনের পর কর্মসূচি, এই রাজ্যকে আমরা দুর্বাত্যনের রাজ্য হতে দিতে পারি না। আমরা চাই একটা সুষ্ঠু সামাজিক সমাজ, যে রাজ্য বিদ্যাসাগরের রাজ্য, যে রাজ্য রামমোহনের রাজ্য, যে রাজ্য প্রীতিলতার রাজ্য, যে রাজ্য নেতাজির রাজ্য, সেই রাজ্য আমরা চাই, সেই বাংলা আমরা চাই। তাহলে নাগরিক সমাজের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আমার আহ্বান, আপনারা এগিয়ে আসুন। জুনিয়র ডাক্তাররাও পাশে থাকবে। জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে স্পষ্টভাবে যে কথা রাখতে চাই, পরীক্ষা সহ বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে আমরা অতি দ্রুততার মিটিংয়ের অ্যারেঞ্জ করছি। আমরা দেখেছি যে রাজ্য প্রশাসনের কি ভূমিকা, রাজ্য পুলিশের কি ভূমিকা 9 আগস্টের ঘটনাকে কেন্দ্র করে। আমরা 14 আগস্ট দেখেছি রাজ্য পুলিশের কি ভূমিকা আর.জি. করকে সুরক্ষা দেওয়ার প্রশ্নে। তাহলে সেফটি সিকিউরিটির প্রশ্ন এবং 9 আগস্টের তদন্ত প্রক্রিয়ার যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো সম্পর্কে আমরা সম্পূর্ণরূপে ওয়াকিবহাল। তাহলে সেই জায়গা থেকে রাজ্য পুলিশের উপর ভরসা জায়গা না থাকার কারণেই আমরা চেয়েছিলাম কোর্ট মনিটর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইনকোয়ারি, আমরা পেয়েছিলাম কোর্ট মনিটর সিবিআই ইনভেস্টিগেশন, দেশের সর্বোচ্চ সংস্থা। আমরা তো বারবার এই কথা বলছি। তাহলে বাকি ঘটনা যেমন ঘটেছে তার সাথে আর.জি. করের একটা ডিফারেন্স আছে, আর.জি. করের একটা পার্থক্য আছে। পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে আর.জি. করে এমন একটা জায়গা, যে জায়গাতে স্বাস্থ্য দুর্নীতির যে চূড়ান্ত রূপরেখা, সেই রূপরেখা আমরা দেখেছি বায়োমেডিক্যাল ওয়েস্ট নিয়ে কলকাতা এই আর.জি. কর অথরিটির কি ভূমিকা, প্রিন্সিপালের কি ভূমিকা। আমরা কালকেই সংবাদ মাধ্যমে দেখেছি যে এইখানে টাকা এবং দুর্বৃত্তায়ন তৈরি করার জন্য কোনো চিকিৎসককে কিভাবে জেল এবং কাস্টাডিতে পাঠিয়ে দিতে পারে। তাহলে আর.জি. করের পরিবেশ কি ছিল? সহযোদ্ধা আসপাক যে কথা বললো, 9 আগস্টের দিন আপনারা আর.জি. করের সেমিনার ওয়েট, যেখানে নির্যাতিতার বাবা মা একবার তার বডিটাকে দেখতে চাইছে, সেখানে রাজ্য পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিরা, মেডিকেল কাউন্সিলের কর্তা ব্যক্তিরা, স্বাস্থ্য দপ্তরের কর্তা ব্যক্তিরা, অথরিটির কর্তা ব্যক্তিরা, যারা বিভিন্ন ঘটনায় বিভিন্ন রকম ভাবে জড়িত, তথ্য প্রমাণ লোপাট থেকে শুরু করে আর স্বাস্থ্য দুর্নীতির যে জায়গা আজকে ওপেন সিক্রেট, রাজ্য প্রশাসন, রাজ্যের কে না জানে আর.জি. করের স্বাস্থ্য দুর্নীতির কথা, রাজ্যের স্বাস্থ্য দুর্নীতির কথা। তাহলে সেই ঘটনাকে ধামাচাপা দেওয়া, চেষ্টা করা, এভিডেন্স চেম্বারকে লুট করা, সুপ্রিম কোর্টের অন্দরে এই জায়গা ধ্বনিত হয়েছে। এ তো শুধু জুনিয়র ডাক্তারদের কথার কথা নয়, এ তো সিবিআইয়ের চার্জশিটে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে, এ তো জুনিয়র ডাক্তারদের কথার কথা নয়। তাহলে এই জায়গাগুলোকে কোথাও একটা কি আড়াল করার প্রচেষ্টা থাকছে না? তাহলে বাকি ঘটনার যে বিচার এসেছে সেই বিচারকে আমিও ওয়েলকাম করি। আমি মনে করি ব্যক্তিগতভাবে রেপের মতন ঘটনার ক্ষেত্রে যে কোনো মানবিক জায়গা থেকে যে কোনো প্রশাসনের জিরো টলারেন্স নেওয়া উচিত এবং সমাজের সমস্ত স্তরের মানুষের এই রকম জঘন্য যে ঘটনা কেউ ঘটাতে পারে তার বিরুদ্ধে মানবিকতার জায়গা থেকে একটা সুন্দর সমাজ গড়ে তোলার জন্য যে প্রচেষ্টা নেওয়া প্রয়োজন, সেই প্রচেষ্টা নাগরিক আন্দোলন, নাগরিক সমাজের বুদ্ধিজীবী মহল থেকে, জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে এই প্রতিটা পদক্ষেপ নেওয়া উচিত বলে আমরা মনে করি। তাহলে জিরো টলারেন্স তো হওয়াই উচিত, এটাই তো বাস্তব। আজকে প্রেস কনফারেন্স করে কেন আমাকে বলতে হবে যে রাজ্য প্রশাসন এতে খুব ভালো ভূমিকা নিয়েছে? তাহলে এটাই তো হওয়া কাঙ্ক্ষিত ছিল। 9 আগস্টের ঘটনাতে বিচার যে পাবে একজন নির্যাতিতা, এটাই তো প্রয়োজন ছিল। আজকে চার্জশিট দিতে পারছে না, প্রকাশ্য দিবালোকে অভিযুক্তরা ঘুরে বেড়াচ্ছে, এটা কি কাঙ্ক্ষিত ছিল? তাহলে বিচার ব্যবস্থা, রাজ্য প্রশাসন, কেন্দ্রীয় প্রশাসন, সিবিআই, সুপ্রিম কোর্ট, আমরা তো সদর্থক ভূমিকাই চেয়েছিলাম। আমরা তো দেখতেই চাইছিলাম যে সেদিন কি ঘটেছিল, এইটুকু তো প্রশ্ন আছে আমাদের কাছে। আমাদের কাছে তো অন্য কোনো হাতিগোড়া আমরা প্রশ্ন চাইনি, আমরা চেয়েছিলাম সত্যের একটু কাছাকাছি পৌঁছতে। তাহলে সেই জায়গা থেকে এত বিরুদ্ধাচরণ কেন, এত বিরুদ্ধতা কেন? তাহলে অতি দ্রুততার সাথে 90, এখন তো আর দীর্ঘসূত্রিতা নিয়ে প্রশ্ন থাকার মনে হয় কোনো জায়গা নেই। চার্জশিট দিতে পারছে না, 90 দিন পেরিয়ে গেছে। অতি দ্রুততার সাথে ন্যায় বিচারের পথে সবাই এগিয়ে আসুক, এই আহ্বান রাখি। শুধু তাই নয় যে আপনার প্রশ্নের উত্তরে দুটো ঘটনা কিন্তু এক নয়। আমরা যে ঘটনাগুলো দেখেছি, যে বিচার হয়েছে, আমরা তাকে ওয়েলকাম জানিয়েছি, কারণ বিচার ব্যবস্থাই একটা রাজ্য ব্যবস্থা, একটা রাষ্ট্র ব্যবস্থার প্রধান এবং প্রধান প্রতিচ্ছবি। সেক্ষেত্রে আমরা অন্য যেখানে যা বিচার হয়েছে সেটা আমরা ওয়েলকাম জানিয়েছি। যেমনভাবে পুলিশ প্রশাসনকে, যেমনভাবে আইনি কোর্ট আদালতকে আমরা রেসপেক্ট করেছি এবং ওয়েলকাম জানিয়েছি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর.জি. করের মতো ঘটনায় অনেক 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 ক্ষমতাশীল ব্যক্তিরা জড়িত আছে। আমাদের প্রশ্নটা ওখানেই যে ক্ষমতাশীল ব্যক্তিরা যদি জড়িত থাকে তাহলে কি বিচার ব্যবস্থা পিছিয়ে যাবে? বিচার ব্যবস্থা ক্ষমতাশীল মানুষের বিরুদ্ধেও যেমন হবে, সাধারণ যদি কেউ ক্ষমতাশীল নাও হয় তার বিরুদ্ধে অন্যায় করে অন্যায়কারী যারা থাকবে, অন্যায়কারীর যে বিরুদ্ধে ব্যবস্থা হবে, সেটার জন্য রাজ্য এবং রাষ্ট্রের দায়িত্ব নিতে হবে। সবার ক্ষেত্রেই সমানভাবে বিচার করতে হবে। এবং আজকের শুধুমাত্র
আর্যিকর ঘটনা বলে নয়, এমন শাস্তি দিতে হবে। আজকের এই যে ব্যর্থতা, এটা আমরা প্রত্যেকে লজ্জিত, কারণ এই বিচার ব্যবস্থা, এই শাসন ব্যবস্থার মধ্যে আমরাও পাঠ করি। তাই দেশ এবং রাজ্য সমস্ত জায়গা থেকে যে যেখানে আছে তাদের কাছে আজকের একটা লজ্জার দিন হলো যে 90 দিনে একটা সাপ্লিমেন্টারি চার্জশিট পর্যন্ত জমা করতে পারলো না এত বড় একটা তদন্তকারী সংস্থা। জন্যই আজকের আমরা যে একধারে যেমন হতাশ, অন্যদিকে তেমন আমরা ক্ষোভে ফেটে পড়েছি যে এই রকম দ্বিচারিতা করা যাবে না। অন্যায় যে করবে সে অন্যায়কারী, তাই অন্যায়কারীর বিরুদ্ধে যে যতটাই ক্ষমতাশীল ব্যক্তি হোক না কেন, সঠিকভাবে সঠিক চার্জশিট দিয়ে তাকে জেল থেকে শুরু করে বিচার ব্যবস্থার আওতায় এনে তার শাস্তি ঠিক করতে হবে। এটা রাজ্য এবং রাষ্ট্রের দায়িত্ব বলে মনে করি আমরা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।